কাহিনী শুরু হয় আমাদের কিছু অদ্ভুত ধরনের ক্রিয়েচার্স দেখিয়ে, যা সোজা আকাশ থেকে পৃথিবীর বুকে এসে পড়ে, আর তাদের নাম দেওয়া হয়েছে প্যারাসাইট। সেখানেই কোরিয়াতে একটি স্টেডিয়ামে মিউজিক কনসার্ট হচ্ছিল, যেখানে হাজারো ছেলেমেয়ে নাচ গান করে পুরো স্টেডিয়াম কাঁপাচ্ছিল। হঠাৎই সেই স্টেডিয়ামের ছাদে একটি অদ্ভুত জেলি ক্যাকটাসের মতো কিছু একটা এসে পড়ে, যার মধ্যে থেকে একটি প্যারাসাইট বের হয়, আর সে সোজা সেখানে রুমের মধ্যে শুয়ে থাকা একটি ছেলের কান দিয়ে তার মাথার ভিতরে প্রবেশ করে আর তার পুরো ব্রেন খাওয়া শুরু করে। আর এতে সে অদ্ভুতভাবে আচরণ করছিল, আর হুট করে সে নড়াচড়া করা বন্ধ করে দেয়। তখনই সেখানে একটি মেয়ে আসে আর তাকে ডান্স করার জন্য ডাকে, কিন্তু সে কোনো রিয়াকশন দেয় না। কোনো রকম রিয়াকশন না পাওয়ায় মেয়েটি এখান থেকে চলে যায়। এরপর সেই ছেলেটির পুরো ব্রেন খাওয়ার পর সেই প্যারাসাইট তার পুরো বডি কন্ট্রোল করা শুরু করে, আর সে উঠে সোজা লোকজনের ভিড়ের মধ্যে চলে যায়। সেখানে এসেই সেই প্যারাসাইট তার আসল রূপ বাইরে নিয়ে আসে, যা দেখতে কোনো মনস্টারের থেকে কম ছিল না। সেখানেই তার দুটি চোখ আর লম্বা লম্বা ধারালো দুটি হাত, যা দিয়ে সে সেখানে থাকা লোকেদের এক এক করে মারা শুরু করে আর মারতেই থাকে। এরপর সিন এখানেই কাট হয়ে যায়, আর আমরা একটি সুপার মার্কেটে চলে আসি, যেখানে একটি মেয়ে কাস্টমারদের জন্য বিল বানাচ্ছিল, আর মেয়েটির নাম হলো চং সোয়েন। সোয়েন সেখানে একটি লোক কাস্টমারকে বলে, স্যার এখানে প্রাইস ট্যাগ লাগানো নেই, প্লিজ মিড কাউন্টার থেকে প্রাইস ট্যাগ লাগিয়ে আনুন। তখন লোকটি বলে, এটা আমার কাজ নয়, তোমার প্রয়োজন তো তুমি নিজে লাগিয়ে আনো। সোয়েন বলে, এটা আমারও কাজ নয়, সো প্লিজ পিছনেই মিড কাউন্টার। এতে লোকটি রেগে সোয়েনের উপর চিল্লানো শুরু করে আর মিট না নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর কাজ শেষে যখন সোয়েন বাড়ি যাবে, তখন রাস্তায় সেই লোকটি তার পিছু নেয় আর তাকে গাড়ি দিয়ে গাড়ি লাগিয়ে নিচে ফেলে দেয়। আর সেই লোকটি গাড়ি থেকে নেমে সোজা তাকে পিছনে চাকু মারা শুরু করে। এমনটা মনে হচ্ছিল যেন তার কাছ থেকে সে কত জনমের বদলা নিচ্ছে, এত রাগ ছিল তার মধ্যে। পরপর তাকে চাকু মারতেই থাকে। সোয়েন তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় আর সেখান থেকে পালাতে থাকে, কিন্তু সে একটু দূরে গিয়ে মাটিতে পড়ে যায়, কারণ সে অনেক আহত হয়ে গেছিল। সেই লোকটিও উঠে তার দিকে আসতে থাকে। তখনই সোয়েনের কাছে একটি প্যারাসাইট চলে আসে আর সেই লোকটির বুক থেকে মাথা অবধি কেটে ফেলে। এরপর সিন চেঞ্জ হয়, যেখানে একটি হসপিটালে কোরিয়ার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে ক্যাপ্টেন চুলমিনকে দেখি, যে এই হসপিটালে আসে। দুজন অফিসার এসে তাকে বলে একটি লোক মারা গেছে, আর সেই লোকটির নাকি সুপার মার্কেটে একটি মেয়ের সাথে তর্কাতর্কি হয়েছিল। তারপর সকালে রাস্তায় তাদের দুজনকে পাওয়া যায়, যেখানে লোকটির হাতে চাকু ছিল আর চাকুর মধ্যে মেয়েটির রক্ত লেগেছিল। কিন্তু অদ্ভুত বিষয় যে লোকটি মারা যায়, তার বুক থেকে মাথা অবধি কেউ ধারালো কিছু দিয়ে কাট মেরেছে, আর মেয়েটির বডিতে ক্ষতর কোনো চিহ্ন নেই। এটা শুনে চুলমিন অবাক হয়ে যায়। সে মেয়েটির নাম জিজ্ঞাসা করে। সে নাম শুনে আরো অবাক হয়ে যায়, কারণ তিনি সোয়েনকে জানতেন। সোয়েনের বাবা মা মারা যাওয়ার পর তিনি তার দেখাশোনা করেছিলেন। এরপর সোয়েনের জ্ঞান ফিরে আসে। মিস্টার চুলমিন তাকে দেখতে যায় আর তাকে জিজ্ঞেস করে, তোমার সাথে কি হয়েছে? তখন সোয়েন বলে, সুপার মার্কেটে একটি লোকের সাথে আমার তর্কাতর্কি হয়। তারপর আমি যখন বাড়ি ফিরছিলাম, তো সে আমায় মারতে আসে আর আমায় চাকু মারা শুরু করে। এরপর আমার আর কিছুই মনে নেই। আচ্ছা, সেই লোকটি কি ধরা পড়েছে? সেখানে থাকা অফিসার তাকে বলে যে সেই লোকটি সেখানেই মরে পড়েছিল। তখন মিস্টার চুলমিন অফিসারদের বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা এখান থেকে যাও, আমি এর সাথে একান্ত কিছু কথা বলতে চাই। অফিসার্স বাইরে চলে যায়। সোয়েন বলে যে আমায় পরপর চাকু মারলো, সে হঠাৎ করে নিজেই কিভাবে মারা গেল। তখন মিস্টার চুলমিন বলে, এরকম ঘটনার পর মানুষ অনেক সময় কনফিউজ হয়ে যায় যে হয়েছিলটা কি। এই জন্য তোমার মাথায় এত প্রেশার দিতে হবে না, আমি আছি তোমার পাশে। যদি তোমার কোনো কিছু মনে পড়ে তাহলে আমাকে অবশ্যই বলবে, আর কোনো কিছুর দরকার হলে অবশ্যই আমাকে ফোন করো। এরপর তিনি এখান থেকে চলে যান। তখনই সেখানে আরেকজন ভিনসুক নামের অফিসার চলে আসে আর বলে, সরি চুলমিন স্যার, আমি আবার লেট হয়ে গেছি। ভিনসুক বলে, আপনি ভিকটিমের সাথে কথা বলেছেন? তখন মিস্টার চুলমিন বলে, ছাড়ো ইয়ার, এত চাপ কেন নিচ্ছ? দেরিতে আসা তো তোমার পুরনো অভ্যাস। আর এখানেই সিন চেঞ্জ হয়। আমরা কয়েক মাস পরের কাহিনী দেখতে পাই, যেখানে একটি গ্যাংয়ের বস একটি হোটেলে আসে। সে তার লোকেদের কাছে কোনো মাংনানি গ্যাংয়ের ব্যাপারে জিজ্ঞেস করছিল, কি তারা কোনোভাবে বিরক্ত করছে না তো। এটা বলে সে একটি রুমে চলে যায়, যেখানে একটি মেয়ে একটি ছেলেকে এসে বলে কি সেই লোকটি রুম নাম্বার 8-এ আছে, আর সেই ছেলেটির নাম হলো কাঙ্গো। সে রুম নাম্বার 8-এ এসে বসের উপর হামলা করে দেয়। গ্যাংয়ের বস তার হামলার থেকে নিজেকে বাঁচায় আর ঘুরে কাঙ্গোকেই মারা শুরু করে। এর থেকে
বাঁচার জন্য কাঙ্গো সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা কাঙ্গোকে একটি বাসে দেখি, সে এই কথাগুলোই ভাবছিল। এরপর সে একটি টেলিফোন বুথে পৌঁছায়। সেখানে সে তার ফোনে আসা ভয়েস মেলগুলো শুনছিল, যেখানে জ্যাংদো নামের কেউ তাকে বলে, শোন কাঙ্গো, ইয়ংদিয়ংপো গ্যাংয়ের লোক তোর পিছনে লেগেছে। নিজের ফোন বন্ধ রাখ আর কয়েকদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যা, কাউকে কোনো কন্ট্যাক্ট করবি না। এরপর কাঙ্গো তার মোবাইল ফোন সেখানেই ফেলে চলে যায়। সে তার বোনের বাড়ি চলে আসে, যেখানে তার বোন তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। কাঙ্গো তাকে বলে, চিনতে পাসনি নাকি? আমি তোর ভাই, কিছুদিন আমি এখানেই থাকবো, আর তুই আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেছিস? তার বোন কিছুই বলে না। কাঙ্গো তাকে বলে, তোমার মেয়ে জেহিন বলেছিল তোমার নাকি ব্রেন টিউমার হয়েছে, কিন্তু তোমাকে দেখে তো ঠিকই মনে হচ্ছে। তাছাড়া জেহিন কি ঘুমাচ্ছে নাকি? তার বোন বলে সে অনেক দূরে চলে গেছে। এটা বলে সে তার রুমে চলে যায়। কাঙ্গো মনে মনে বলে সে এটা কি পড়ে আছে। কিছুক্ষণ পর কাঙ্গো একটি রুমে এসে একটি ড্রয়ার খোলে, যেখানে একটি ফোন ছিল। সে ফোনটি অন করে আর বলে, এটা হতেই পারে না, জেহিন কোনোদিনও দোকান যাওয়া ছাড়বে না, অনেক দূরে চলে গেছে, এটা হতেই পারে না, তাও কাউকে কোনো কিছু না বলে। সে তাকে ফোন করে কিন্তু তার ফোন লাগে না। সেই রুমেই তার নজর একটি প্যাম্পলেটের উপর পড়ে, যা একটি চার্চের ছিল, যার নাম সেজিন চার্চ। এই সব দেখে সে তার বোনের উপর নজর রাখার সিদ্ধান্ত নেয়। এদিকে সোয়েন চেঞ্জিং রুমে আয়নার সামনে তার পিছনে দেখে, যেখানে সেই লোকটি চাকু মেরেছিল। এরপর সোয়েন নিজের কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে একটি বাসে উঠে পড়ে। সে বাসে ছিল, তখনই তার কাছে মিস্টার চুলমিনের কল আসে। মিস্টার চুলমিন বলে, তুমি কোথায় আছো? তুমি ঠিক আছো তো? সোয়েন বলে, আমি কাজে যাচ্ছি। মিস্টার চুলমিন বলে, আরে বোকা, কয়দিনের জন্য ছুটি নিয়ে আরাম কর না, বা কোথাও ঘুরতে যা। কিন্তু সোয়েন বলে, না আঙ্কেল, আমি ঠিক আছি, সবকিছুর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মিস্টার চুলমিন বলে, ঠিক আছে মেয়ে, নিজের খেয়াল রাখিস, আর কোনো দরকার হলে কল করিস। কিছুক্ষণ পর বাস একটি স্টেশনে থামে, যেখানে একটি লোক বাসের অপেক্ষা করছিল। তখনই সোয়েনের মাথায় এক অদ্ভুত আওয়াজ বাজতে থাকে, আর সেই লোকটিও সোয়েনকে দেখতে দেখতে বাসের মধ্যে উঠে পড়ে। লোকটি সোয়েনকে দেখেই যাচ্ছিল। সোয়েন ভয়ে বাস থেকে নেমে পড়ে। এরপর আমরা একটি লোককে দেখি যে একটি মেয়ের সাথে ছিল। সে সেই মেয়েটিকে বলে, আমরা একটি হোটেল রুম বুক করি, কি বলো? কিন্তু সেই মেয়েটি বলে, না, আমরা আমার বাড়ি যাব। কিন্তু লোকটি বলে, সাধারণত মেয়েরা হোটেলে যাওয়া পছন্দ করে, আর তুমি কিনা বাড়ি যাওয়ার কথা বলছো। যেটাই হোক, তুমি অনেক আলাদা। তাছাড়া তোমার বাড়ি কোথায়? সেই মেয়েটি তাকে একটি নির্জন এলাকায় নিয়ে আসে। লোকটি বলে, তুমি দেখতে এত মডার্ন স্টাইলিশ, তোমাকে দেখে মনে হয় না যে তুমি এমন কোনো জায়গায় থাকো। এটা বলতে বলতে তারা একটি অ্যাপার্টমেন্টে পৌঁছায়, যেখানে আসতেই কিছু লোক সামনে আসে আর বলে এই মানুষটি অনেক ড্রিঙ্ক করে আছে। এতে সেই মেয়েটি বলে, কিছুক্ষণ বেঁচে থাকলে নেশা কেটে যাবে। তাদের মধ্যে একজন ওল্ড লেডি বলে, ততক্ষণ আমরা এর মুখ বন্ধ কিভাবে রাখবো, তাও জ্যান্ত। এইসব দেখে লোকটিও কিছু বুঝতে পারছিল না, আসলে এরা সবাই প্যারাসাইট। তাদের মধ্যে একজন বলে, এর হাত দুটোই কেটে ফেলি। আর একজন বুড়ো লোক বলে, হাত কাটা ঠিক হবে না, এক কাজ করো, একে প্রথমে বেহুশ করো, তারপর এর হাত পা বেঁধে রাখো। এইসব দেখে সেই লোকটি ভয়ে ভয়ে কাউকে ফোন করার চেষ্টা করে আর বলে, তোরা দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি, আমার সাথে পাঙ্গা। তখনই সেই মেয়েটি নিজের আসল প্যারাসাইট রূপে চলে আসে আর লোকটির উপর হামলা করবেই, তখনই সেখানে জানালা দিয়ে একটি স্মোক বম চলে আসে, যার জন্য সেখানে থাকা সব প্যারাসাইট ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। আর সুযোগ বুঝে সেই লোকটিও সেখান থেকে পালিয়ে যায়। তখনই সেখানে একটি ফোর্স টিম চলে আসে। তারা সেই প্যারাসাইটদের উপর হামলা করে দেয়, তাদের শটগান দিয়ে শুট করে আর বলে, টার্গেট 1 ফিনিশড, টার্গেট 2 ফিনিশড। আর এভাবেই তারা এক এক করে সব প্যারাসাইটদের মেরে ফেলে। কিন্তু তাদের মধ্যে একজন প্যারাসাইট সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু চারিদিকে ফোর্স টিম দেখে সে বুঝতে পায় না যে সে কি করবে। তখনই তার মাথার মধ্যে একটি আওয়াজ বেজে ওঠে আর তার নজর একটি ভ্যানের উপর পড়ে। সে ভ্যানের দরজা ভেঙে ফেলে। ভ্যানের মধ্যে একটি প্যারাসাইট ছিল, যার হাত পা বাঁধা ছিল আর তার মাথায় একটি অদ্ভুত হেলমেট ছিল। সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাদের মধ্যে একজন? তখন বাধা অবস্থায় থাকা প্যারাসাইটটি নিজের মাথা নড়ায়, জিজ্ঞেস করে, তোমার এই অবস্থা কে করেছে? তখনই সেখানে ফোর্স টিমের হেড মিস চোই সেখানে চলে আসে। মিস চোই তাকে বলে, একদম তাকে ছুবে না, আমি তাকে ধরেছি। এটা বলেই সে তাকে শটগান দিয়ে উড়িয়ে দেয়। মিস চোই তার উপর অনেক হামলা করে, কিন্তু সেই প্যারাসাইট সেখান থেকে পালিয়ে যায়। তখনই তার টিম এসে তাকে জিজ্ঞেস করে, মিস চোই আপনি ঠিক আছেন তো? সে বলে, হ্যাঁ, আমি সেই প্যারাসাইটকে জ্যান্ত ধরতে চেয়েছিলাম। তার টিম মেম্বার্স তাকে জিজ্ঞেস করে, আপনার তাকে জীবন্ত কেন চাই? তখন সে বলে, তার জ্যান্ত থাকায় আমাদের অনেক কাজে আসবে, আমাদের এর মতো আরো হান্টিং ডগস চাই। তার ইশারা সেই হাত পা বাঁধা প্যারাসাইটের উপর ছিল। চই সেই লোকটির ব্যাপারে জিজ্ঞেস করে, যে সেই মেয়েটির সাথে এখানে এসেছিল। তার টিম মেম্বার তাকে বলে, সে অনেক ভয় পেয়ে গেছিল আর সে একদম ঠিক আছে,
আমরা তাকে হসপিটালে পাঠিয়ে দিয়েছি। মিস চই সেই অ্যাপার্টমেন্টে এসে দেখে আর বলে প্যারাসাইটগুলো মানুষের বডি কবজা করে নিজেদের একটি টিম বানিয়েছে। তখনই তাদের নজর একটি সাইনের উপর পড়ে, যা দেখে তার টিম মেম্বার তাকে জিজ্ঞেস করে এটা কি, এটা আবার কি রকম সাইন। চই বলে এটা তাদের সিম্বল। মিস চই এখান থেকে যাবেই তখনই তার নজর একটি দরজার উপর পড়ে, যা দেখে সে তার টিম মেম্বারকে সেই দরজা ভাঙতে বলে। দরজা খুলতেই তারা ভিতরে যায় আর সেখানকার দৃশ্য দেখে তারা হয়রান হয়ে যায়, যেখানে লোকেদের হাত পা কেটে প্রিজার্ভ করে রাখা হয়েছিল। চই তার টিমকে বলে তাড়াতাড়ি ফরেন্সিক টিমকে ডাকো। এদিকে কাঙ্গোর বোনের কাছে একটি ফোন আসে, সেখানে তাকে কেউ বলে যদি সে আমাদের মতোই একজন তাহলে তাকে আমাদের অর্গানাইজেশনে সামিল করো। কাঙ্গোর বোন এই কলের পর ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। তখনই কাঙ্গো তাকে দেখে তার পিছু নেয়। এদিকে সোয়েন বাড়ি ফিরছিল, তখনই তার মাথায় সেই অদ্ভুত আওয়াজ বাজা শুরু করে আর হঠাৎই তার সামনে সেই লোকটি চলে আসে যে বাসে তার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। সোয়েন তাকে দেখেই মিস্টার চুলমিনকে কল করে। তখনই সেই লোকটি সোয়েনকে ধরার জন্য তার দিকে দৌড়ায়। তাকে দেখে সোয়েনও সেখান থেকে পালায়। সে লুকিয়ে মিস্টার চুলমিনকে কল করার চেষ্টা করে, কিন্তু এবার তাকে কল লাগে না। আর হঠাৎই তার সামনে সেই লোকটি চলে আসে, যাকে দেখে সোয়েন সেখান থেকে পালায়। তখনই সেখানে তার সামনে কাঙ্গোর বোন চলে আসে। সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু অপরদিকে সেই লোকটিও ছিল। সোয়েন সেখানে ফেসে যায়। তখনই কাঙ্গো তার বোনের পিছু নিতে নিতে সেখানে চলে আসে। সে লুকিয়ে এইসব দেখে। সোয়েন তাদের জিজ্ঞাসা করে যে তোমরা কারা, আমার পিছু কেন নিচ্ছ? কাঙ্গোর বোন বলে মানুষ হওয়ার নাটক তো তুমি খুবই ভালো করতে পারো। সোয়েন বলে এটা তুমি কি বলছো? সেই লোকটি বলে তুমি আমাদের মতোই একজন, কিন্তু আমার মনে হচ্ছে যে তুমি একটু আলাদা, এই জন্য আমাদের এটা চেক করতে হবে। আর এটা বলেই এই লোকটি নিজের আসল রূপে চলে আসে। আর এখানেই আমরা জানতে পাই যে এরা দুজন প্যারাসাইট। আর এটা দেখে তো কাঙ্গো একদম শক হয়ে যায়। তখনই সেই প্যারাসাইট সোয়েনের উপর হামলা করে। তখনই সোয়েনও একটি প্যারাসাইটে বদলে যায় আর বলে আমিও তোমাদের মতোই একজন। তখন সেই লোকটি বলে তুমিও আমাদের মতোই একজন, এই জন্য আমাদের সাথে সামিল হয়ে যাও। বেঁচে থাকতে হলে আমাদের একসাথে কাজ করতে হবে। তারপর সে তাকে সেই চার্চের প্যাম্পলেট দেয়। সে বলে তোমার যখন ইচ্ছে তুমি আমাদের টিমে জয়েন করতে পারো। এরপর তারা দুজন সেখান থেকে চলে যায়। এদিকে কাঙ্গো এইসব দেখে এখান থেকে চলে যাচ্ছিলই, তখনই তার পা একটি খালি বোতলের উপর পড়ে আর সেই আওয়াজ শুনে সোয়েন তার উপর হামলা করে দেয়। সোয়েনের মধ্যে থাকা সেই প্যারাসাইট বলে আমি যদি তোকে ছেড়ে দেই তো তুই বাইরে গিয়ে সবাইকে সোয়েনের ব্যাপারে বলে দিবি, আর বল আমায় তুই আমাদের পিছু কেন নিচ্ছিলি। কাঙ্গো বলে সে তার বোন ছিল, এই জন্য সে তার পিছু নিতে নিতে এখানে চলে এসেছে। এরপর এই প্যারাসাইট কাঙ্গোর আইডি দেখে আর বলে ঠিক আছে আমি তোকে ছেড়ে দিলাম, আর যদি তুই কখনো সোয়েনের ব্যাপারে কাউকে কোনো কিছু বলেছিস তাহলে আমি তোকে খুঁজে বের করে মেরে ফেলবো, আর তোকে আমার একটা কাজ করতে হবে। সে এই ব্যাপারে কাউকে কোনো কিছু বলবে না, এটা প্রমিস করে। আর কিছুক্ষণ পরেই সোয়েন আবার নর্মাল মানুষের মতো হয়ে যায়। আর কাঙ্গো সেখানেই তার জ্ঞান ফিরে আসার অপেক্ষা করছিল। সে সোয়েনের জ্ঞান ফিরে আসতেই তাকে বলে সালা সেই মনস্টার একদম ঠিকই বলছিল। সোয়েন কাঙ্গোকে জিজ্ঞাসা করে তুমি কে? কাঙ্গো বলে প্রথমে আমার কথা শোনো, আজকাল তোমার কিছু লোকেদের দেখে অদ্ভুত মাথায় ঘন্টি বাজা শুরু করে, সেই সব লোকেদের থেকে দূরে থাকো, তারা এক ধরনের মনস্টার, এটাই বলার ছিল। সোয়েন বলে তুমি কি বলছো? শুনেছিলাম যে একজন পাগল নাকি তোমাকে মারার চেষ্টা করেছিল, আর এইসব যখন হচ্ছিল তোমার ভিতরে একটি প্যারাসাইট ঢুকেছিল। ইনফ্যাক্ট এখনো সেটা তোমার বডিতে আছে। তাছাড়া এটা বডিতে প্রবেশ করতেই পুরো ব্রেন খেয়ে ফেলে, কিন্তু সেই সময় তুমি অনেক আহত ছিলে, তো সেই প্যারাসাইট তোমার ব্রেন খেতে পারেনি, কারণ তখন সে তোমার ক্ষত জায়গাগুলো ঠিক করছিল, না হলে তুমিও এদের মতো মনস্টার হয়ে যেতে। কাঙ্গো তাকে বলে আমি বুঝতে পারছি না যে আমি তোমাকে কিভাবে এটা বোঝাবো। একদম সোজা ভাষায় বলি তুমি এক ধরনের মিউটেন্ট। সোয়েন তাকে জিজ্ঞাসা করে যে এই সব তোমাকে কে বলেছে? কাঙ্গো বলে এই সব তুমিই আমাকে বলেছো, মানে তোমার ভিতরে থাকা সেই প্যারাসাইট আমাকে বলেছে যে আমি তোমাকে এইভাবে বোঝাই। এটা বলে সে সেখান থেকে চলে যায়। সোয়েন বাড়ি এসে সেই ব্যাপারেই ভাবছিল। তারপর সে তার ডায়েরিতে লেখে যে সত্যি কি আমার বডিতে কেউ আছে। এরপর সে ঘুমানোর চেষ্টা করে। সে ঘড়ির দিকে তাকায় যেখানে 11:25 বাজে। কিছুক্ষণ পর যখন তার ঘুম ভাঙে তখন সে দেখে 11:30 হয়ে গেছে। হঠাৎই তার নজর সেই ডায়েরিতে পড়ে। সেখানে লেখা ছিল যে সেই ছেলেটি যা যা বলেছে সব সত্য। আমি তোমাকে আমাদের ব্যাপারে সবকিছু বলতে চাই, তুমি যেটাই জিজ্ঞাসা করতে চাও এখানে লিখে আমাকে জানাও। সোয়েন এটা দেখে হয়রান হয়ে যায়। সে সেই ডায়েরিতে লেখে তুমি আসলে কে?
এখানেই সিন চেঞ্জ হয়ে যায়, রাত পেরিয়ে সকাল হয়ে যায়। আমরা এই নামিলগুন শহরের নামিলগুন পুলিশ স্টেশন দেখি, যেখানে মিস্টার চুলমিন কাজ করে। তো আজকে সকাল সকাল সব পুলিশ অফিসারদের একসাথে ডাকা হয়েছে মিটিং এর জন্য। পুলিশ স্টেশনের চারিদিকে কমান্ডো দিয়ে ভরা ছিল, যেখানে এক এক করে সব পুলিশ অফিসারদের চেকিং করা হচ্ছিল, তারপর তাদের ভিতরে যেতে দেওয়া হচ্ছিল। এখানে মিস্টার চুলমিন, ভিনসুক এই দুজনেরও চেকিং হয়, আর তারা সামনে এগিয়ে যায়, যেখানে মিস্টার চুলমিন এইসব দেখে বলে, কোনো ভিআইপি আসছে নাকি? ভিনসুক বলে, হবে হয়তো, ভিতরে গেলে জানা যাবে। তারপর তারা দুজন অফিসের ভিতরে যায়। এদিকে সোয়েন ঘুম থেকে উঠে তারপর সে তার ডায়েরিতে দেখে, যেখানে তার ভিতরে থাকা প্যারাসাইট তার ব্যাপারে অনেক কিছু লিখেছে। এটা দেখে সোয়েন অবাক হয়ে যায়। এদিকে নামিলগুন পুলিশ স্টেশনে যখন সব অফিসার্সরা জড়ো হয় মিটিং এর জন্য, তখন সেখানে তাদের সামনে মিস চই আসে আর বলে, সবাইকে এই মিটিং এ উপস্থিত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি এই মিটিং শুরু করছি আমার ইন্ট্রোডাকশন দিয়ে। আমি প্যারাসাইট স্পেশাল ফোর্স টিম গ্রের ক্যাপ্টেন। আমার নাম চই জুন কে ইউং। আমাকে মাফ করবেন, আজকে সকাল সকাল আপনাদের চেকিং এর জন্য এত অসুবিধা হলো। চেকিং এ আমরা আপনাদের এক্সরে নিয়েছিলাম, এটা জানার জন্য কি আপনাদের মধ্যে কেউ প্যারাসাইট নয় তো? কিন্তু চিন্তার কোনো কারণ নেই, এখানে কেউই প্যারাসাইট নয়। মিস চই এখানে সব অফিসারদের সেই স্টেডিয়ামের ঘটনার এক্সাম্পল দেয়, বলে, আপনাদের হয়তো মনে আছে এই স্টেডিয়ামে হওয়া ইডিএম ফেস্টিভ্যালে বিনা কারণে অনেক লোককে মারা হয়েছিল, আর এখন পর্যন্ত এটা কেউই জানে না যে কে মেরেছে এবং কেন। তো আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এই মনস্টারটি মেরেছে, আর এটা সেই যাকে আমি প্যারাসাইট বলছি। আমি আপনাদের বারবার প্যারাসাইটের কথা বলছি না, তো এটাই হলো প্যারাসাইট। আপনারা হয়তো এখন ভাবছেন যে এখন এই প্যারাসাইট কোথায়। তো মিস চই টেবিলে থাকা কাপড় সরায়, যেখানে সেই প্যারাসাইট মৃত অবস্থায় ছিল, যাকে দেখে সব অফিসার ঘাবড়ে যায়। মিস্টার চুলমিনও এইসব শুনে অবাক হয়ে যায় আর সোয়েনের কথা ভাবতে থাকে। মিস চই বলে, জনগণের মধ্যে যাতে এই প্যারাসাইটের আতঙ্ক না ছড়ায়, এই জন্য টিম গ্রে এই ঘটনা জনগণের কাছে পৌঁছতে দেয় নেই, আর এর সাথে জড়িত সব ঘটনা টপ সিক্রেট মানা হবে। মিস চই বলে যে কিছুদিন আগে পুরো দুনিয়ায় একই সাথে এই প্যারাসাইটের লার্ভা নজরে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত কেউই এটা জানতে পায়নি কি এই লার্ভা কোথা থেকে এসেছে। এরা মানুষের বডিতে নাক কান মুখ দিয়ে প্রবেশ করে আর সোজা গিয়ে ব্রেন খাওয়া শুরু করে, তারপর পুরো বডির কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেয়। এরপর নিজের খিদে মেটানোর জন্য মানুষদের খেতে বেরিয়ে যায়, আর এরা খুবই সহজে নিজের রূপ বদলাতে পারে। এরা কখনো কখনো নিজের মাথা থেকে ধারালো হাতিয়ারও বের করতে পারে। এরা জীবিত এক ধরনের প্রাণী যাদের কাছে নিজস্ব ব্রেন আছে। এরা ভাবতে পারে, সবকিছু বুঝতে পারে। এই ভয়ঙ্কর জীব আমাদের মানুষের মধ্যে ঘুলে মিলে গেছে, এখন আমাদেরকে নিজের শিকার বানাচ্ছে। এরা হলো শয়তান। এদিকে সোয়েন নিজের কাজে যাওয়ার পথে সেই ডায়েরি বসে বসে পড়ছিল। সেই লেখাগুলোই পড়ছিল যা তার মধ্যে থাকা প্যারাসাইট লিখেছিল। তো প্যারাসাইট সেখানে লিখেছে, আমি প্রথমে একটি লার্ভা ছিলাম যে শুধু কোনো মানুষকে কন্ট্রোল করতে চাইছিল। তখন আমার সামনে শুধু তুমি ছিলে। আমি তোমার ব্রেন খেয়ে তোমার শরীর কবজা করতে চাইছিলাম, কিন্তু আমি যে শরীরে কবজা করতে চাইছিলাম সেটার অবস্থা খুবই খারাপ ছিল। তোমার ক্ষত ঠিক করার জন্য আমি তোমার শরীরের সাথে সিঙ্ক্রোনাইজ করার চেষ্টা করি, এতে আমি তোমার শরীরকে তো বাঁচাতে পাই, কিন্তু আমি তোমার ব্রেনে পুরোপুরিভাবে কবজা করতে পারিনি। আর যেহেতু আমি তোমার ব্রেন পুরোপুরিভাবে কবজা করতে পারিনি, এই জন্য আমি তখনই সামনে আসতে পারবো যখন তুমি কোনো বিপদে পড়বে। তোমার বডিতে থেকে আমি এটা বুঝতে পেরে গেছি যে আমি শুধু 15 মিনিটের জন্যই আমি তোমার ব্রেনকে কন্ট্রোল করতে পারবো, আর এই 15 মিনিটের মধ্যেই আমি তোমার শরীরকে প্রোটেক্ট করছি আর কোনোভাবে নিজেকে, কারণ যদি তুমি মারা যাও তাহলে আমিও মারা যাব। আর যাদেরকে তুমি কালকে দেখেছিলে তারাও হলো প্যারাসাইট, আর যদি তারা এটা জানতে পায় যে তুমি পুরোপুরিভাবে মনস্টার নও বরং একটি মিউটেন্ট, তো তারা তোমাকে মেরে ফেলবে। যদি তুমি বাঁচতে চাও তাহলে তুমি তাদের থেকে দূরে থাকো, তারা তোমার জন্য অনেক বিপজ্জনক। আমি শুধু তোমাকে আসন্ন বিপদের থেকে বাঁচানোর চেষ্টা করছি। আমাদের একে অপরকে জানা অনেক জরুরি, এই জন্য আমি তোমার ফোনে কিছু রেখেছি। সোয়েন যখন নিজের ফোনের গ্যালারিতে তার নিজের প্যারাসাইট রূপ দেখে তো সে অবাক হয়ে যায়। এদিকে একজন অফিসার মিস চইকে জিজ্ঞেস করে এই প্যারাসাইটদের কিভাবে মারা সম্ভব। এতে মিস চই বলে, প্যারাসাইটের বেঁচে থাকার একটা মাত্রই রাস্তা, সেটা হলো মানুষের বডি। মানুষের বডি ছাড়া প্যারাসাইট কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। যদি আমাদের মানুষের মধ্যে থাকা প্যারাসাইটকে মারতে হয় তাহলে তার উপর শর্টগান দিয়ে হামলা করতে হবে বা তার হৃৎপিণ্ডে ধারালো কিছু দিয়ে আরপার করে দিতে হবে, তবেই সেই প্যারাসাইট মারা যাবে। এখানেই আরেকজন অফিসার জিজ্ঞেস করে, প্যারাসাইটকে চেনার জন্য এক্সরে ছাড়া অন্য কোনো উপায় নেই। এতে মিস চই বলে, এই প্যারাসাইট মানুষের মধ্যে ঘুলে মিলে গেছে আর এক্সরে মেশিন পকেটে করে নিয়ে বেরানো তো সম্ভব নয়, কিন্তু যদি আপনাদের
সন্দেহ হয় যে সামনের জন প্যারাসাইট, তাহলে আপনি প্রথমে তার একটি চুল ছিঁড়ে চেক করুন আর দেখুন চুল কোকড়া লেগে গেছে কিনা। যদি কোকড়া লাগে তাহলে সে প্যারাসাইট। এটা আমাদের দেশের জন্য সৌভাগ্যজনক দুর্ভাগ্যজনক দুটোই, কারণ কোরিয়ার এত বড় ইডিএম ফেস্টিভ্যালে এতগুলো ক্যামেরার সামনে প্যারাসাইট লোকেদের নির্মমভাবে মারে। আর এই জন্যই আমরা প্যারাসাইটের ব্যাপারে বাকি দেশগুলোর তুলনায় অনেক আগেই জেনে গেছি। যত দ্রুত প্যারাসাইট টাস্ক ফোর্স টিম কোরিয়াতে গঠন হয়েছে, এত দ্রুত এরকম টিম কোথাও বানানো হয়নি। আর আমাদের টিম খুব দ্রুত এর উপর রিসার্চ করা শুরু করে দেয়। এই রিসার্চে যে আমাদের সবচেয়ে বেশি হেল্প করেছে সে আর কেউ না, মাই হাজব্যান্ড। তারপর আমাদের সামনে সেই প্যারাসাইটকে নিয়ে আসা হয়, যাকে আমরা এর আগেও দেখেছিলাম। মিস চই বলে ভয়ের কিছু নেই, এই যে হেলমেট আছে না, এর মধ্যে একটি মেশিন বসানো আছে আর সেই মেশিনের মধ্যে কেমিক্যাল আছে, আর সেই কেমিক্যাল প্যারাসাইটরা একদমই পছন্দ করে না। যদি সে তার রূপ বদলে হামলা করার চেষ্টা করে তো সেই কেমিক্যাল তাকে অ্যাসিডের মতো জ্বালানো শুরু করবে, যার জন্য প্যারাসাইট পুরোপুরিভাবে শান্ত হয়ে যায়। আর এভাবেই একে আমরা কন্ট্রোল করছি। সেখানেই একজন অফিসার বলে, একে এখনো কেন জ্যান্ত রেখেছেন? তখন চই বলে, আমরা এটা জানতে পেরেছি যে প্যারাসাইট নিজের ব্রেন ওয়েভস এর সাহায্যে আশেপাশে থাকা প্যারাসাইটের লোকেশন জানতে পারে, আর এই জন্যই আমরা একে জ্যান্ত রেখেছি বাকি প্যারাসাইটদের খুঁজে তাদের মারার জন্য। আর এই জন্যই আমরা এই প্যারাসাইটকে হান্টিং ডগ নাম দিয়েছি। আর আমাদের এই হান্টিং ডগ বলেছে যে এই নামেলগুন শহরেই অনেক প্যারাসাইট আছে, এই জন্য আমরা এখানে কিছুদিন থাকবো যাতে আমরা সেই প্যারাসাইটদের খুঁজে শেষ করতে পারি। আর যদি কোনো অদ্ভুত মার্ডার কেস বা কোনো অদ্ভুত ঘটনা সামনে আসে তো আমাদের অবশ্যই জানাবেন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন তো? তখন আরেকজন অফিসার বলে, এটা কি ঠিক হচ্ছে কোনো মানুষকে এভাবে টর্চার করা? এটা শুনে চই অনেক রেগে যায় আর সেই অফিসারের হাতে তার কান দিয়ে বলে, দেখো আপনাদেরও এই অবস্থা হতে পারে এবং হবেও। আর এটা আমার হাজবেন্ড নয়, এখন সে শুধু একটা মনস্টার, কারণ এই প্যারাসাইট তার পুরো ব্রেইন খেয়ে ফেলেছে আর তার এই বডি সেই প্যারাসাইটের খাবার যোগান দেওয়া মাত্র, আর কিছু না। বুঝতে পেরেছেন? এরপর আমরা সোয়েনকে দেখি যে বাস থেকে নামে আর এইসব কিছু জেনে যে সে পুরোপুরি না হলেও একটি মনস্টার, এই জন্য সে সেখানে চিল্লানো শুরু করে চোখের মধ্যে অনেকগুলো জল নিয়ে। এরই সাথে এই সিরিজের পার্ট 1 এখানেই শেষ হয়ে যায়। এখন সোয়েনের কি হবে? মিস চই কি পাবে এই প্যারাসাইটগুলোকে খুঁজে বের করে শেষ করে দিতে? আর মিস চইয়ের হাজবেন্ড প্যারাসাইটে কিভাবে বদলে গেল জানবো আমরা এর পার্ট 2-তে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি আপনারা এর পার্ট 2 দেখতে চান তো কমেন্টে পার্ট 2 লিখে আমাদের অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।